সন্ধে সবে লেবেছে। সন্ধে লাবার সঙ্গে সঙ্গেই সোনারপুরের চণ্ডীতলার মাঠে গ্রামের কিছু লোক মিলে আড্ডায় বসে গেছে। আজ সেখানে আড্ডায় বসেছে পাঁচু, শঙ্কর ও রামু। বুঝলে শঙ্কর, এবারে প্রচণ্ড গরম পড়েছে। সারাদিন টানা রোদ আর গরম, বাড়ি থেকে তো বার হওয়াই যায় না। এই রাতে এই চণ্ডীতলার মাঠে তোদের সঙ্গে আড্ডা মেরে ঠান্ডা ফুরফুরে বাতাস একটু শান্তি পাই রে। যা বলেছ রামুদা। এদিকে পাঁচু বৈদ্যর তাদের গল্পের আসরে একটুও মন নেই। তার মন অন্য কোথাও পড়ে আছে। মনে পড়ে যাচ্ছে হয়তো সেই রাতে তার সঙ্গে কিছু একটা ঘটেছিল। এই পাঁচু, তুই কি ভাবছিস এটা? আসলে তোমরা তো জানোই আমি গ্রামের কবিরাজ। এই কবিরাজি করতে গিয়েই কিছু বছর আগে আমার সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এই রাতেই সেটাই মনে পড়ছিল গো। এই তাহলে তো গল্পের আসর জমে যাবে রে। কর না সেই গল্পটা, শুনি, কর না। হ্যাঁ পাঁচুদা, হোক হোক, ঠিক আছে। তোমরা এত করে যখন বলছো, শোনাই তবে আমার সঙ্গে সেই ভয়ঙ্কর ঘটনা। সেদিন দুপুরে খাবার পরে মাটির বারান্দায় বসে জিরাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল বাড়ির উঠানে। একটি আধা বয়স্ক লোক এসে দাঁড়ায় আমার সামনে। তাকে দেখে অবাক হলাম। এত গরমের মধ্যেও তার সর্বশরীর একটা কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কি হে মশাই, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই ভর দুপুরবেলা এখানে আসার কারণ জানতে পারি? এত গরমে নিজেকে কালো কাপড় দিয়ে ঢেকে কেন রেখেছেন? একে বাবু, আপনি আমারে চিনতে পারবেননি। আমি অনেক দূর গাঁ থেকে এসেছি। আগে আপনার নামে একটি চিঠি ছিল, সেটাই দিতে এসেছি। চিঠি? কিসের চিঠি এটা? পাঁচু বৈদ্য এবার একটু চমকে ওঠে। বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা সেই কালো কাপড়ে ঢাকা লোকটি কোথায় যেন ঝড়ের মতো মিলিয়ে গেছে। পাঁচু বৈদ্য ভাবল লোকটার তাড়া ছিল, তাই সে চলে গেছে। তাই সে ওইসব কোনো কথায় আর কান না দিয়ে চিঠিটা মন দিয়ে পড়তে থাকে। কবিরাজ মশাই, আমারে আপনি চিনতে পারবেননি। আমার বড় অসুখ করেছে। আজ ভোর রাতে হয়তো মারা যাব। চিঠিপত্রে ঠিকানা লেখা আছে। আমারে আপনি বাঁচান। পাঁচু বৈদ্য সেদিন বিকালেই রওনা দেয়। যখন কাটাখাল থেকে সীতাকুণ্ড গ্রামে এসে পৌঁছায় তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা, আনুমানিক 7টা বাজে। পাঁচু বৈদ্যর মাথায় তখন এটা ঘুরছে, আগামীকাল ভোর রাতের মধ্যে যদি না পৌঁছাতে পারে, একটা প্রাণ যে বেঘরে হারাবে। এইসব ভাবতে ভাবতে পাঁচু বৈদ্য সামনে হাঁটা দেয়। এদিকে সীতাকুণ্ডুর গ্রামের রাস্তা জনমানবহীন শূন্য, কোনো গাড়ি ঘোড়ার দেখা নেই। 16 ঘন্টা রাস্তা, হেঁটে তো আর যাওয়া যায় না। একটু সামনে এগোতেই একটা গরুর গাড়ি লক্ষ্য করে। কোথায় যাবেন বাবু? বারাইপুর? না বাবু না, এত রাত্রে যেতে পারবো না। আপনি না হয় ভাড়াটা ডবলই নেবেন। ঠিক আছে, উঠে বসুন। আমার কিন্তু 250 টাকা লাগবে, আগেই বলে দিলাম, এর কম হবে না। ঠিক আছে ঠিক আছে, তাই দেবো না হয়। এখন চলুন তো। এরপর গরুর গাড়ি চলতে শুরু করে। বাবু, কিছু মনে না করলে আপনারে একটা কথা জিগাই। আপনারে দেখা তো কবিরাজ মশাই মনে হইতাছে, তাই এত রাতে বারাইপুরে আপনার কি কাম? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আমি কবিরাজ। আসলে বারাইপুরে আমার এক রোগী আছে, দেবেন্দ্রনাথ। তাকেই দেখতে যাচ্ছি। আজ রাতের মধ্যে তার যদি সঠিক চিকিৎসা না করা হয়, তাকে যে আর বাঁচানো সম্ভব হবে না। কি নাম কইলেন? দেবেন্দ্রনাথ? বেটা মরছে, এরে আর বাঁচানো যাইব না, সব শেষ হয়ে যাবে গা। কিছু বললেন আপনি? না না বাবু, আমি কিছু কই নাই। এই হুর 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 চ চ চ চ হুর 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 চ চ চ। রাত গভীর হয়েছে। দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। বারাইপুর জঙ্গলের সামনে এসে গরুগুলি হঠাৎ থমকে দাঁড়ায়। এ কি হলো গো? গরুগুলি এইভাবে হঠাৎ থেমে গেল কেন? একে বাবু বুঝতে পারছি না,
মনে হয় গরুগুলো আর যেতে চাইছে না, বাকিটা পথ আপনাকে হেঁটেই যেতে হবে। এরপর পাঁচু বৈদ্য গাড়ি চালকের ভাড়া মিটিয়ে দিতেই গরুর গাড়িটি হন হন করে চলে গেল। এই অন্ধকার জঙ্গল দিয়ে তাকে আরো বেশ খানিকটা যেতে হবে, এটা ভেবেই সে সিগুড়ে ওঠে। জঙ্গলটা এতটাই অন্ধকার ছিল যে নিজের শরীরটাও ভালো করে দেখা যাচ্ছিল না। এইভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পায়। চিঠিপত্রে লেখা ছিল জঙ্গলের ভেতরে একটি ছোট্ট কুঁড়ে ঘর থাকবে। এটাই মনে হয় সেই ছোট্ট কুঁড়ে ঘরটি। চারপাশে জঙ্গল ছাড়া তো আর কিছুই চোখে পড়ছে না। দেবেন্দ্রনাথ বাবু বাড়িতে আছেন নাকি? দেবেন্দ্রনাথ বাবু বাড়িতে আছেন? কে? কবিরাজ মশাই এলেন নাকি? দরজা খোলা আছে, ভেতরে আসুন। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। তা ভেতরে এত অন্ধকারে আসেন কি করে? একটা লাইট তো জ্বালতে পারেন। কবিরাজ মশাই, আমি যে লাইটের আলো সহ্য করতে পারিনি কবিরাজ মশাই।